বন্ধুরা, আজকের ক্লাসটা বেসিক্যালি একটু কম্বাইন্ড ক্লাস। আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারেও এই ক্লাসটার এই অংশটা করে এসেছি, বাট এই চ্যাপ্টারেও আমাদের এই অংশটা সমানভাবেই লাগে। তাই আমি একটু রিপিট করে দিব, যারা নতুন দেখছো আর যারা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে আমার ক্লাসটি করেছো তারা এই স্লাইডটা স্কিপ করে পরের স্লাইড থেকে দেখতে পারো। তো সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক, তো সরল দোলকের সূত্র ছিল কয়েকটা। তো এই সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে, আমরা সরল দোলককে যদি এখান থেকে দুলতে দিই, ছেড়ে দিই, তাহলে কৌণিক বিস্তার বলতে কি বোঝায়? কৌণিক বিস্তার বলতে এই সরল দোলকটা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যতটুকু ডানে বা বামে যায় সেটা যত কোণ করে থাকে, অর্থাৎ সর্বোচ্চ যত কোণ সে ডানে বা বামে মুভ করছে। তো সরল দোলকের যে সূত্রগুলো, এই সূত্রগুলো কৌণিক বিস্তার অল্প হলেই কেবল প্রযোজ্য। অল্প বলতে কতটা অল্প? 4 ডিগ্রির কম, সাধারণত 4 ডিগ্রির কম। তো আমাদের ক্ষেত্রে সবসময় আমরা ব্যবহার করে থাকি, কারণ আমাদের ক্ষেত্রগুলোতে এই সূত্র ছাড়া অন্য কোনো বিকল্প সূত্র নাই। তো আমরা 4 ডিগ্রির বেশি হলেও ব্যবহার করে থাকি, কিন্তু বাস্তবে 4 ডিগ্রির কম হলেই আসলে এই সূত্রগুলো প্রযোজ্য। এখন যে সূত্রগুলো আমরা শিখব, তো প্রথম সূত্র ছিল সরল দোলকের, সেটা হচ্ছে সমকাল সূত্র। এটাতে কি বলে দেওয়া ছিল? এটাতে বলে দেওয়া ছিল এল ইকুয়াল টু কনস্ট্যান্ট। এল বলতে কি বোঝায়? কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য কোথা থেকে কতটুকু? এই ঝুলন বিন্দু থেকে, এই যে ববটা দেখতে পাচ্ছ, বব বলতে এই বৃত্ত গোলক আকৃতির বস্তুটা যেটা, সেটার কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব, ঝুলন বিন্দু থেকে কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব। অর্থাৎ এখানে কি কি আছে? সুতার দৈর্ঘ্য আছে আর ববের ব্যাসার্ধ আছে। সো সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ যোগ করলে আমরা পাবো এল। তো বলে দেওয়া আছে এল যদি ধ্রুবক রাখি, জি যদি ধ্রুবক রাখি, জি ধ্রুবক রাখার অর্থ জায়গা ধ্রুবক, অর্থাৎ তুমি নড়াচড়া করছো না। সরল দোলকটাকে যখন চালাচ্ছ তখন গাড়ির মধ্যে চালাচ্ছ না, কোনো প্লেনের মধ্যে চালাচ্ছ না, মানে তুমি একটা ফিক্সড জায়গায় বসে চালাচ্ছ, কারণ এক একটা নির্দিষ্ট জায়গায় জি এর মান ধ্রুবক। তো এল যদি ধ্রুবক রাখি, জি যদি ধ্রুবক রাখি, অর্থাৎ সুতা বাড়াচ্ছি না, কমাচ্ছি না, জায়গাও পরিবর্তন করছি না, তাহলে প্রতিটা দোলনের জন্য সমান সময় লাগবে। অর্থাৎ এখান থেকে সরল দোলকটা দুলে আবার এখানে আসতে যে সময় লাগবে প্রথম দোলনকাল, দ্বিতীয়বার আবার এখানে যেয়ে আবার এখানে আসতে একই সময় লাগবে, তৃতীয়বার এখানে যেয়ে আবার এখানে আসতে একই সময় লাগবে, অর্থাৎ প্রতিবারই দোলনকাল সমান লাগবে। তোমরা বলতে পারো, ভাইয়া বাস্তবে তো এটা হয় না, বাস্তবে তো সে আস্তে 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 থেমে যায়, কারণ বাস্তবে বাতাসের বাধা থাকে। আর আমরা এই সূত্রগুলো যে পড়ছি, এই সূত্রগুলোতে বাতাসের বাধাটাকে নেগলেক্ট করা হয়েছে, অর্থাৎ ইগনোর করা হয়েছে। যাই হোক, এটা আমাদের প্রথম সূত্র। এবার আসি দ্বিতীয় সূত্রতে। দ্বিতীয় সূত্রটা ছিল দৈর্ঘ্যের সূত্র। যদি আমি জায়গা ধ্রুবক রাখি, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সরল দোলকটাকে দুলতে দিই, তাহলে সরল দোলকটার পর্যায়কাল যেটা আছে বা দোলনকাল যেটা আছে, সেটা দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। অর্থাৎ তোমরা নিজেরাই বুঝতে পারছো এই সূত্রটা, যে আমার সুতার দৈর্ঘ্যটা যদি বড় হয় তাহলে কি তার দুলতে একটু বেশি সময় লাগবে না? সুতার দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে তার দুলতে কি অনেক দ্রুত দুলতে পারবে না? অনেক অল্প যেহেতু ডিস্টেন্স তার পাড়ি দিতে হচ্ছে, বাট বড় হলে কি অনেক বেশি সময় তার লাগবে। অর্থাৎ সুতার দৈর্ঘ্যের সাথে দোলনকালটা সমানুপাতিক, বাট এই সমানুপাতিকটা এমন না যে সুতার দৈর্ঘ্য তুমি ডাবল করলে দোলনকাল তোমার ডাবল হয়ে যাবে। সুতার দৈর্ঘ্যটাকে বরং 4 গুণ করলে দোলনকাল ডাবল হবে, অর্থাৎ বর্গমূলের সমানুপাতিক। এবার সে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কী নিয়েছিল? ত্বরণের সূত্র। এটাতে আবার এল কনস্ট্যান্ট রাখা হয়, অর্থাৎ সুতার দৈর্ঘ্য এখানে চেঞ্জ করব না, মানে সুতার দৈর্ঘ্য আর ববের ব্যাসার্ধ এখানে চেঞ্জ করব না। চেঞ্জ করব কাকে? চেঞ্জ করব জায়গাটাকে। অর্থাৎ তুমি ধরো একটা সরল দোলককে চালাচ্ছ সুতার দৈর্ঘ্য না চেঞ্জ করে, বাট একটা জিপ গাড়িতে বসে চালাচ্ছ, জিপ গাড়িটা পাহাড়ের উপর দিয়ে উঠছে। তো তোমরা চিন্তা করে দেখো, তার মানে কি জি এর পরিবর্তন হচ্ছে না? পাহাড়ের যতই হাইট আমি উঠবো তখন জি এর পরিবর্তন হয়, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি। তো টি ব্যস্তানুপাতিক জি। তো ব্যস্তানুপাতিক জি বললে ভুল হবে, এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক জি দিয়ে আসলে কি বোঝাতো? ব্যস্তানুপাতিক জি দিয়ে বোঝাতো যে জিকে 2 গুণ বাড়ালে টি 2 গুণ কমে। আর বর্গমূলের ব্যস্তানুপাতিক দিয়ে কি বোঝায়? জিকে 4 গুণ বাড়ালে টি 2 গুণ কমে। ঠিক আছে? সো রেশিওটা ডিফারেন্ট, বাট একটা বাড়লে আরেকটা কমে, এই জিনিসটা ঠিকই আছে। তো দেখো, এটাও কিন্তু বোঝা যায়, কারণ জিটা আসলে কি পৃথিবী আমাদেরকে যে ত্বরণের নিচের দিকে টানছে তা না। তো সরল দোলককে যদি বেশি ত্বরণে টানে, অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে বেশি জি দিচ্ছে, বেশি জি দিলে কি সে দ্রুত উঠানামা করবে। দ্রুত উঠানামা করার অর্থ কি? টি এর মান কম লাগবে, অর্থাৎ জি যদি বাড়ে টি এর মান কম লাগে। আবার জি যদি অল্প হয়, অর্থাৎ অনেক আস্তে অল্প ত্বরণে পৃথিবী সরল দোলকটাকে নিচের দিকে টানে, তাহলে কি সে আস্তে আস্তে দুলবে, অর্থাৎ সময় সে বেশি নেবে। সময় বেশি নেওয়ার অর্থ কি? টি বেশি লাগা। তো জি যদি কমে তাহলে টি তাই বেশি লাগে। এরপরের সূত্রটা যেটা আছে, এরপরের সূত্রটা হচ্ছে এল আর জি যদি ধ্রুবক থাকে, প্রথম সূত্রের মতোই, যদি আমি জায়গাও পরিবর্তন না করি, সুতার দৈর্ঘ্য পরিবর্তন না করি, তাহলে সরল দোলকের ববের ভর যাই হোক, আয়তন যাই হোক, উপাদান যাই হোক, দোলনকালটা প্রভাবিত হবে না। অর্থাৎ তুমি যদি এখানে 10 কেজি ভরের বব নাও অথবা 10 গ্রাম ভরের বব নাও,
তোমার দোলনকাল একই হবে, একই পরিমাণ টেনে ছেড়ে দিলে একই রকমেরই দোলনকাল পাবা 10 কেজি বস্তুর জন্য, আবার 10 গ্রাম বস্তুর জন্য। কেন এটা হচ্ছে তোমরা বলতে পারো, ভাইয়া বাস্তবে তো ভারী দিলে বেশি দুলে, কারণ বাস্তবে তো বাতাসের বাধা থাকে। বাতাসের বাধা না থাকলে, গিনি পালক পরীক্ষা আমরা পড়েছি না, বাতাসের বাধা না থাকলে সকল বস্তু সমান সময়ে নিচের দিকে পড়ে। সো গিনি পালক পরীক্ষা গ্যালিলিওর সূত্রতে আমরা দেখেছি। সো এই বাতাসের বাধাটা যদি না থাকে তাহলে কিন্তু ম্যাটার করবে না কোন ভরের বস্তু তুমি নিয়েছো, কোন আয়তনের বস্তু তুমি নিয়েছো, কোন উপাদানের বস্তু তুমি নিয়েছো, সকল বস্তুই সমান পরিমাণ টেনে ছেড়ে দিলে একই দোলনকাল দিবে। তো আমরা এই যে 4টা সূত্র শিখলাম, 4টা সূত্রের মধ্যে দ্বিতীয় আর তৃতীয় অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র আর ত্বরণের সূত্র থেকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দাঁড় করাই। তো এই দুটো সূত্রকে মিলিয়ে আমি লিখতে পারি টি সমানুপাতিক √L/G, আর এখান থেকে আমি সমান সমান দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসি, আর ধ্রুবকটা কি 2 পাই। সো টি বা দোলনকালের একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, দোলনকাল ইকুয়াল টু 2 পাই √L/G। সো এল কি আমার সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এটা সরাসরি দেওয়া থাকতে পারে, বা সুতার দৈর্ঘ্য ববের ব্যাস আলাদা করে দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ যেন যোগ করি, ব্যাস দেওয়া থাকলেও ব্যাসার্ধে নিয়ে যেন যোগ করি সুতার দৈর্ঘ্য, তাহলেই এল পাবো। জি হচ্ছে যে স্থানে আমি সরল দোলকটাকে দোলাচ্ছি সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ আমি যদি ভূপৃষ্ঠ দোলাই তাহলে জি এর মানটা বলে দেওয়া থাকে না 9.8, জাস্ট দোলনকালটা বলে, জাস্ট কার্যকর দৈর্ঘ্যটা বলে দিলেই দোলনকাল পাওয়া যায়, অথবা দোলনকাল বলে দিলে কার্যকর দৈর্ঘ্যটা পাওয়া যায়। তো আমরা এই সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো কাজে লাগিয়ে চলো এই চ্যাপ্টারের একটা ম্যাথ করে আসি। একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য মানে এল দেওয়া আছে 85 সেন্টিমিটার, এবং এটিকে উলম্বের সাথে 3 ডিগ্রি কোণে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ 3 ডিগ্রি সে তার ম্যাক্সিমাম কোণ যতটুকু হতে পারে। তো আমরা যদি এই প্রবলেমটা দেখি, সো এখানে আমরা কি করলাম, এখানে আমরা সাম্য অবস্থান থেকে একটা সরল দোলককে 3 ডিগ্রি কোণে ছেড়ে দিলাম, অর্থাৎ 3 ডিগ্রি কোণে কৌণিক বিস্তার দিয়ে ছেড়ে দিলাম, তাহলে সে এরকম করে দুলবে, রাইট। আর কার্যকর দৈর্ঘ্য মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, এটা 85 সেন্টিমিটার। তো প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে সরল দোলকটির কম্পাঙ্ক কত, দ্যাট মিন্স এফ কত, এটা জানতে চাওয়া হয়েছে। পরের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সর্বোচ্চ বেগ কত, অর্থাৎ আমার কাছে বের করতে হবে কি কি জিনিস, আমার কাছে বের করতে হবে দুইটা জিনিস, সেটা কি কি, সেটা হচ্ছে প্রথমটাতে বের করতে হবে এফ কত, আর পরেরটাতে বের করতে হবে আমার সরল দোলকটার সর্বোচ্চ বেগ, দ্যাট মিন্স ভি ম্যাক্সটা কত। তো এই দুইটা জিনিস আমরা আসলে কি করব, এই দুইটা জিনিস আমরা বের করব। সো এই দুইটা জিনিস যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তোমরা একটু চিন্তা করে দেখো কি করা যায়। আমরা টি বের করতে পারি না, তো আমাদের এল যেহেতু জানা আছে 85 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 0.85 মিটার। সো আমরা টি বের করতে পারি, টি ইকুয়াল টু কি 2 পাই √L/G। সো আমরা এই ফর্মুলায় এল জানা থাকলে ভূপৃষ্ঠে যেহেতু কিছুই বলা নাই, তার মানে আমরা জি 9.8 ধরে নেব, কিছু বলা থাকলে জি এর মান আমরা চেঞ্জ করতাম। তো জি 9.8 ধরে নিয়ে আমরা যদি ফর্মুলাটা করি, তো ফর্মুলাটার মধ্যে আমরা টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 1.85 সেকেন্ড, অর্থাৎ সরল দোলকটা দোলনকাল পেয়ে গিয়েছে। আমার লাগবে কি কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক যদি লাগে তাহলে আমি এফ ইকুয়াল টু লিখতে পারি 1/t। সো এফ ইকুয়াল টু 1/t, টি এর ভ্যালুটা আমি বসালে তাহলে আমি এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.54 হার্টজ, অর্থাৎ আমরা এই সরল দোলকটার কম্পাঙ্ক পেয়ে গেলাম। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। সো দ্বিতীয় প্রশ্নটার জন্য বলো তো কী করা যেতে পারে, এটা একটু চিন্তার বিষয় কিন্তু। আমার ভি ম্যাক্স দরকার, ভি ম্যাক্সের সূত্র আমরা কী শিখে এসেছি, ওমেগা এ। তো আমার ওমেগা দরকার আর এ দরকার। সো ওমেগাটাকে নিয়ে যদি কথা বলি আর এ নিয়ে যদি কথা বলি, সো এটাকে দেখো, এ কি আসলে আমার এতটুকু দূরত্ব না, এতটুকু দূরত্ব আমার দরকার। এতটুকু দূরত্বকে এটাকে ত্রিভুজ ধরে বের করা যাবে না। সো এই ফিগারগুলো কিন্তু না দেওয়া থাকলেও ফিগারগুলো কিন্তু ইমাজিন করে নিতে হবে, নিজেদের একে নিতে হতে পারে। সো আমার এটাকে দরকার, মানে এই ডিস্টেন্সটাকে দরকার। সো এই ডিস্টেন্সটা আমরা ত্রিকোণমিতি করে আমরা জানি এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। সো লম্ব বাই অতিভুজের জন্য সাইন, সো আমরা সাইন 3 ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি এ বাই 0.85, অর্থাৎ এ ইকুয়াল টু 0.85 সাইন 3 ডিগ্রি। অর্থাৎ আমরা লম্ব বাই অতিভুজের সম্পর্ক খাটালাম, লম্ব ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন কোণ। তো এখানে যদি আমি ভ্যালুটা বের করি, ভ্যালুটা দেখো এখানে বের করা হয়েছে, বের করলে আমার আসে 0.044 মিটার। তো আমরা এ পেয়ে গেলাম, বাকি রইল ওমেগা। ওমেগা তো পাওয়াই যাবে কারণ টি আমার জানা আছে। সো ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। সো আমরা ওমেগাও পেয়ে গেলাম 3.396 রেডিয়ান পার সেকেন্ড। সো এই ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে ভি ম্যাক্স আমরা পেয়ে যাব, ভি ম্যাক্স কত আসে 0.15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমার কিসের মান চলে আসলো, এটা হচ্ছে আমার দোলকটির সর্বোচ্চ বেগ কত সেটা চলে আসলো। তাহলে দেখো আমরা এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারি। তো এবার আমরা চলে আসি এরপরে সরল দোলকের ব্যবহার
তো সরল দোলকের ব্যবহার এটা নিয়ে যদি কথা বলি, এটাও কিন্তু আমাদের ছিল, কোথায় ছিল, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে। তো আমরা একটু দ্রুত তাই এখানে আলোচনা করব, কারণ কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আর মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে এগুলো নিয়ে ডিটেলসের আলোচনা করা হয়েছে। সো মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে প্রথমত তোমরা যেটা করবে, খেয়াল রাখবে, সরল দোলক নিয়ে আলোচনা কিন্তু কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে কিছু ছিল, মহাকর্ষ বিকর্ষতে কিছু ছিল, আর পর্যাবৃত্ত গতিতে এখন আমরা পড়ছি। সো সবগুলো আলোচনা মিলে কিন্তু আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো আমি সাজেস্ট করব যে সিরিয়ালি যেন তোমরা বাছাই করে করে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা প্রথমে দেখো, তারপরে তোমরা মহাকর্ষ বিকর্ষটা দেখো, তারপরে এই ভিডিওগুলো দেখো। তো সরল দোলকের ব্যবহার, যেটা সরল দোলকের ব্যবহার যদি বলতে চাই, তো টি ইকুয়াল টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, এটা কি ভূপৃষ্ঠে সরল দোলকের দোলনকাল। আমরা কি বের করতে চাচ্ছি, কোনো স্থানে, ধরো পাহাড় বা এরকম কোনো স্থানের উপরে অভিকর্ষ ত্বরণটা বের করতে চাচ্ছি। তো ভূপৃষ্ঠের দোলনকাল যেটা টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। সো পাহাড়ের ওপরে ধরো এখানে আমি সরল দোলকটাকে নিয়ে গেলাম, দোলনকাল হিসাব করলাম, দোলনকালটাকে আমি কি বলছি, টি হিল টপ বলছি। তো টি হিল টপ ইকুয়াল টু কি, টুয়াইস পাই রুট ওভার এল বাই জি হিল টপ। কারণ এল এর মান তো আর চেঞ্জ হবে না, তুমি যখন ভূপৃষ্ঠতে ছিলে তখন যে কার্যকর দৈর্ঘ্য ওপরে নিয়ে গেলেও তোমার কার্যকর দৈর্ঘ্যটা কিন্তু একই থাকবে। তাই আমরা টি হিল টপ, যেটা টি হিল টপ ইকুয়াল টু বলতে পারি টুয়াইস পাই রুট ওভার এল বাই জি হিল টপ। এটা চেঞ্জ হওয়ার কারণে এটা চেঞ্জ হয়েছে। তো এই দুটো সমীকরণকে জাস্ট যদি ভাগ করি, 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনে ভাগ করি, এটা বাই এটা, টুয়াইস পাই কাটা, রুট এল কাটা, তাহলে থাকবে কি, টি হিল টপ বাই টি ইকুয়াল টু রুট ওভার জি বাই জি হিল টপ। তাহলে এটা আমার কিসের মান চলে আসলো, এটা আমার চলে আসলো যে অভিকর্ষজ ত্বরণ কোনো এক পাহাড়ের ওপরের স্থানের নির্ণয় করার ফর্মুলা। তো এটা কিন্তু যে কোনো উপরের স্থান, দালানের চূড়ায়, যে কোনো চূড়ার স্থানে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। খালি কি কি দরকার আমার, ভূপৃষ্ঠে থাকাকালীন দোলনকাল, যেই চূড়ায় তুমি অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই চূড়ায় যাওয়ার পরে দোলনকাল সরল দোলকের, আর ভূপৃষ্ঠে থাকাকালীন জি, মানে যেটা বলে দেওয়া থাকবে না, এটা মুখস্থ রাখতে হবে 9.8, তাহলেই তুমি এইটা হিসাব করে পক্ষান্তর করে হিসাব করে পেয়ে যাবে পাহাড়ের চূড়া বা দালানের চূড়ার তোমার অভিকর্ষ ত্বরণের মান। তাহলে এটা আমার হয়ে গেল প্রথম ব্যবহার, আমরা কি করেছি, পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করেছি। এরপরে আসি আরেকটা ব্যবহার আছে, আমরা পাহাড়ের উচ্চতা বা কোনো দালানের উচ্চতা বা যে কোনো উচ্চতর স্থানে যে সেটার উচ্চতা যাচাই করে ফেলতে পারি এই সরল দোলকটাকে কাজে লাগিয়ে। তো আমরা এই পর্যন্ত হিসাব কিন্তু গত স্লাইডে আমরা এই পর্যন্ত হিসাব করেছি, এটা থেকে একটু এক্সটেন্ডেড কাজ করলেই আসলে এই পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। সো আমরা পাহাড়ের এই উচ্চতাটা ধরো চাচ্ছি, যদি এখানে আমার দোলনকাল হয়ে থাকে টি হিল টপ, এখানে আমার দোলনকাল হয়ে থাকে টি, আর পাহাড়ের উচ্চতা যদি হয়ে থাকে এইচ, আমি এইচটা চাচ্ছি। সো এইচ চাইলে আমরা মহাকর্ষ বিকর্ষের ফর্মুলা এখানে একটু কাজে লাগাতে হবে। আমরা ভূপৃষ্ঠে জি এর ফর্মুলা পড়ে এসেছি মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে, স্মল জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আর ভূপৃষ্ঠ থেকে চূড়ায়, অর্থাৎ আমি যদি এখানে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা দেখি, যেহেতু আমি আগে ছিলাম ভূপৃষ্ঠে বের করা মানে কি কেন্দ্র থেকে আর দূরত্বে, তাই আমি এখানে আর স্কোয়ার বসিয়েছি। আর এখন কি কেন্দ্র থেকে কত দূরত্বে, আর প্লাস এইচ দূরত্বে না। সো আর প্লাস এইচ দূরত্বের জন্য জি হিল টপ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এগুলো আমরা পড়ে এসেছি। তো এটাকে আমি নাম্বারিং করলাম ইকুয়েশন 3, এটাকে নাম্বারিং করলাম ইকুয়েশন 4 দিয়ে। তো আমি এখন যেটা করব, ইকুয়েশন 3/4 করব। কেন, কারণ আমার জি বাই জি হিল টপ এই টার্মটা দরকার। সো আমি 3/4 করলেই তো জি বাই জি হিল টপ পাবো। সো জি বাই জি হিল টপ, দেখো জিএম কাটাকাটি, এখানে আর প্লাস এইচ হোল স্কোয়ার আর স্কোয়ার ছিল। সো আমি যদি ভাগ করি তাহলে কি লিখতে পারি, যেহেতু জি বাই জি হিল টপ করা হয়েছে তাই এটার নিচের টার্মটা এখানে আর এটার নিচের টার্মটা উল্টিয়ে উপরে চলে আসবে, আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তো আমি জি বাই জি হিল টপের দেখো একটা মান পেয়ে গেলাম, মানে একটা রাশি পেয়ে গেলাম। এই রাশিটাকে যদি আমরা এই সমীকরণে নিয়ে এসে বসিয়ে দিই, দেখো এখানে যদি বসিয়ে দিই এই আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই আর স্কোয়ারটাকে এটার বদলে, তাহলে আমার রুটও আছে আবার স্কোয়ারও আছে। তো রুট আর স্কোয়ার চলে যেয়ে আমার কি থাকবে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর, অর্থাৎ টি হিল টপ বাই টি ইকুয়াল টু আসছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে এটা আমার কিসের ভ্যালু চলে আসলো, কি একটা ফর্মুলা চলে আসলো না। এই ফর্মুলাতে দেখো কি কি লাগে, তুমি যেই চূড়ার মান ভূপৃষ্ঠ থেকে মাপতে চাচ্ছ, অর্থাৎ আমি ধরো এই চূড়ায় আছি, এই চূড়ার হাইটটা আমি মাপতে চাচ্ছি, তাহলে এই চূড়ার এই চূড়ায় দোলনকালটা লাগবে, আবার ভূপৃষ্ঠে দোলনকালটা লাগবে, আর এটা আমার কি পৃথিবীর ব্যাসার্ধ। সো এটা কিন্তু তোমাকে বলে দিবে না, এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। এটা কত ছিল, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ে এসেছে, এটা কত ছিল 6.4 ইন্টু 10⁶ মিটার, তাই না। সো এই ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে, বা 6400 কিলোমিটার, যেভাবে মনে রাখো না কেন। তো এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সো এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। সো আমরা এইচ পেয়ে যাব। সো এটা যদি জানা থাকে, দোলনকাল যদি জানা থাকে দুই জায়গায়, এখানে আর এখানে, তাহলে আমি এইটা বসালে এইচ এর মান পেয়ে যাব, অর্থাৎ এই হাইটটা পেয়ে যাব। তো আমরা আজ এই পর্যন্তই দেখব। পরের ক্লাসে বেসিক্যালি যে আজকে যে ফর্মুলাগুলো দেখলাম এগুলোকে কাজে লাগিয়ে কিছু
ব্যতিক্রম কাজ করব, সেকেন্ড দোলকের কিছু ব্যতিক্রম কাজ করব। তো সবাইকে ধন্যবাদ।